গ্যালারিতে কাজ করার হিসেবে তো আমাদের কিছু দায়িত্ব রয়ে যায়, যে সব ধরনের শিল্পীদেরকে আসলে, যেমন সিনিয়রদেরকে, জুনিয়রদেরকে, হ্যাঁ, সব ধরনের শিল্পীদেরকে আসলে আমরা মনে করি যে মানে তাদের কাজ এক্সিবিট করার সুযোগ দেওয়া উচিত, বা আমাদেরও দেখা উচিত যে কী হচ্ছে চারদিকে। তো তখন আমরা ছিলাম, প্রিন্ট মেকিং তো একটা মানে মনে করেন আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। চিত্রকলা আন্দোলন বিকশিত হয়েছে, পাশাপাশি প্রিন্ট মেকিং বিকশিত হয়েছে, হ্যাঁ, এবং এইটা একই সাথে মানে একদম সমসাময়িক। শফিউদ্দিন স্যাররা, কিবরিয়া স্যাররা এবং জয়নুল আবেদিন স্যাররা নিজেরাই বুঝতে পেরেছিলেন যে আসলে প্রিন্ট মেকিংয়ের একটা গুরুত্ব রয়েছে। ডিসপ্লের সময়ে আমরা কিছু কিছু জিনিস আসলে মানে ডিসপ্লে ডিজাইনের ক্ষেত্রে একটা জায়গা আমি একটু বলতে চাই, যে জয়নুল আবেদিন স্যার, বা মানুষ প্রশ্ন আসতেই পারে যে যেহেতু প্রিন্ট মেকার সেখানে কেন আমরা তো জয়নুল আবেদিন স্যারকে প্রিন্ট মেকার হিসেবে জানি না, হ্যাঁ, কামরুল হাসানকেও প্রিন্ট মেকার হিসেবে জানে, কিন্তু ওনারা প্রিন্ট করেছিলেন, হয়তো পেইন্টাররা প্রিন্ট করে সেরকম, কিন্তু ওনাদের এই যে এই দেয়ালটাতে, যে দেয়ালে আমরা রেখেছি কামরুল হাসান, জয়নুল আবেদিন, মুর্তজা বশির, রশিদ চৌধুরী, হ্যাঁ, রেখেছি কারণ তারা হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থায় আর্টকে বা শিল্পকলাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কারণ তারা যদি এই দায়িত্বটুকু না নিতেন, সেখানে তারপরে তো পেইন্টিং, স্কাল্পচার, প্রিন্ট মেকিং এগুলো তো কোনো কিছুই আসলে আসতো না। সেই জায়গা থেকে আমরা রেখেছি যে হ্যাঁ, ওই ধারাবাহিকতাটা আমরা ওই বিন্দুটা ধরার চেষ্টা করেছি, যে একদম প্রাতিষ্ঠানিক ব্যুৎপত্তি এবং তারপরে ছাপচিত্রে কীভাবে শুরু এবং বিকাশটা ঘটে এই পর্যায়ে আছে। প্রিন্ট মেকিং বলতে তো আমরা কিবরিয়া স্যার, শফিউদ্দিন স্যার, হ্যাঁ, পরবর্তীতে মনিরুল ইসলাম স্যার, শহীদ কবির স্যার, রোকেয়া সুলতানা, রফিকুন নবী, হ্যাঁ, এনাদের পর্যন্ত মোটামুটি কালিদাস কর্মকার মানুষে কিন্তু জানে যে প্রিন্ট মেকিং বলতে ওনাদের কাজের ধরনটা কীরকম, হ্যাঁ, কিন্তু প্রিন্ট মেকিংয়ের তো আমরা জানি যে একটা চ্যালেঞ্জ রয়েই যায়, এটা যেহেতু অনেক বেশি স্টুডিও এবং করণ কৌশল বেসড, হ্যাঁ, করণ কৌশলকে অনেক বেশি করতে হয়, যে মেশিন লাগে, নির্দিষ্ট কিছু টেকনিক আছে, ওগুলো অনেক সময় সাপেক্ষ, হ্যাঁ, একদমই আলাদা ধরন, কিন্তু সরাসরি ডাইরেক্ট না। আমি যখন পেইন্টিং করি আমাদের সাথে কী হয় যে একটা ক্যানভাসের সরাসরি একটা আলাপ হয়, কিন্তু প্রিন্ট মেকিং তো তা না, এটা অন্য মাধ্যম থেকে আবার আরেকটা মাধ্যম, এটা একটা আলাদা প্রক্রিয়া আছে। তো এই প্রক্রিয়াটা আসলে দেখা যায় যে ইনস্টিটিউশনে পড়ালেখার পরে এই চর্চাটা চালিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যারা আসলে ডিভোটেডলি শুধুমাত্র প্রিন্ট মেকিং করতে চান, হ্যাঁ, শিল্পীরা। এটা মানে পাশ করে বেরিয়ে, এটা স্কাল্পচারের ক্ষেত্রেও অনেকটা তাই চ্যালেঞ্জিং অনেক, হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আবার স্কাল্পচার যেহেতু মানে 3D মাধ্যম, এটা আবার এক ধরনের আবেদনও আছে, হ্যাঁ, তারপরেও মনে করি মানে শিল্পীরা কাজ করে যাচ্ছে একই রকমই, কিন্তু প্রিন্ট মেকিংটা আসলে তারপরে প্রিন্ট মেকিং হিসেবে, ছাপচিত্র হিসেবে মানুষ কিন্তু এই মাধ্যমটা সম্পর্কে একদমই জানে না, হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এত সুন্দর কাজ হয়। এগুলো নানান কিছু চিন্তা আমাদের হচ্ছে আসলে মূল ভাবনার পেছনের গল্পটা। আমরা যে ভেবেছি যে একটা এক্সিবিশন করতে চাই, এবং এটা আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল যে না, কোনো প্রিন্ট মেকিং কোনো শিল্পীর এক্সিবিশন করবো না, আমরা চাই যে পুরো বাংলাদেশ থেকে প্রিন্ট মেকাররা কীভাবে কাজ করছে এটা। আর এখন তো অনেক স্টুডিও হয়েছে, আমরা স্টুডিওগুলো চিন্তা করেছি, স্টুডিওতে কারা কাজ করছে, কী ধরনের স্টুডিও, কারা চালাচ্ছে স্টুডিওটা, হ্যাঁ, কেন চালাচ্ছে, এগুলো তো একটা বড় ব্যাপার। বেঙ্গল ফাউন্ডেশনেও তো স্টুডিও ছিল, যেটা বেঙ্গল প্রথম আর কি একটা অর্গানাইজেশন হিসেবে শফিউদ্দিন প্রিন্ট মেকিং বেঙ্গল স্টুডিও সেটা চালু করলো, হ্যাঁ, আমাদের হক স্যার ছিলেন। দেখা যাচ্ছে যে এই যে স্টুডিও ভিত্তিক কাজ হচ্ছে, কিছু ছেলেমেয়েরা যে কাজ করতে পারছে, তারপরেও কিন্তু যে পরিমাণে ছেলেমেয়েরা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে বেরোচ্ছে ওই পরিমাণে সুযোগটা পাচ্ছে না, কিন্তু তারপরেও কিছু মানুষ তো আসলে ডেভোটেডলি কাজ করছে, স্টুডেন্টরা কাজ করেই যাচ্ছে। তো আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে। একদম মনে করেন আপনার কিবরিয়া স্যার, শফিউদ্দিন স্যার থেকে শুরু করে প্রিন্ট মেকার হিসেবে যারা প্রতিষ্ঠিত আমাদের এখানে, সেখান থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠানদের সাথে যোগাযোগ করেছি, প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানদের সাথে, তারপরে আমাদের পার্সোনালি আর্টিস্টদের ফ্যামিলিদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারপরে আপনার স্টুডিওগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, হ্যাঁ, ফোনে কথা বলা হয়েছে যে আমরা এরকম একটা করতে চাই। এবং সবাই আসলে মানে প্রিন্ট মেকাররা বা যারা স্টুডিওটা প্র্যাকটিস করে, তারা আসলে এটা আমার মনে হচ্ছে যে তারা নিজেরও এটা ফিল করে যে আসলে এটা অনেক বেশি প্রমোশনটাও দরকার।
প্রদর্শনী আরও বেশি বেশি হওয়া দরকার, মানুষের কাছে যাওয়া দরকার। সবাই খুব ভালো মানে অংশগ্রহণ করার ব্যাপারে উৎসাহ দেখালেন এবং দেখেন কীরকম মানুষ যে বিশ্বাস করে আমাদেরকে সেই খুলনা থেকে রাজশাহী থেকে হ্যাঁ ছবি পাঠালেন। এখানে একটা সিলেকশন একটা ছোট আসলে আমাদের মতো করে আমরা করার চেষ্টা করেছি, আমাদের যতটুকু বোঝাপড়া সেই জায়গা থেকে সিলেকশনে হয়তো এটা ঠিক যে আসলে আমরা আরও অনেকেই ভালো কাজ করেন, যেটা আমার মনে হয় যে মানে করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আসলে আমরা রাখতে পারছি না, জায়গার সংকুলন একটা ব্যাপার। হ্যাঁ, তারপরেও ধরেন চেষ্টা করেছি যে যারা খুব রেগুলার কাজ করছে, নানান জায়গায় নিজের মানে একটা প্যাশন থাকে না আর্টিস্টের, যে এই প্যাশন থেকেই তো আর্টিস্ট নিজের কাজটা দেখাতে চায়, এই প্রবণতাগুলো যাদের আছে হ্যাঁ তাদেরকে আমরা খুঁজে খুঁজে নিয়ে এই প্রদর্শনীতে একসাথে করার চেষ্টা করেছি। এখানে একদম মাস্টার্সের স্টুডেন্টের মানে খুব বেশি রাখতে পারি নাই, ছেলেমেয়েদের অনেক আগ্রহ ছিল, তারপরেও চেষ্টা করছি আসলে মাস্টার্সের ছেলেমেয়েরা কী ধরনের কাজ করছে, মানে একদম ধরেন আমাদের শিল্পগুরুদের থেকে শুরু করে পথপ্রদর্শক যারা অগ্রজ ওনাদের থেকে শুরু করে, ফলত দেখা যায় যে আসলে কেউ যখন প্রদর্শনীটা দেখবেন এইটা একটা ধারাবাহিকতা আসলে চোখে পড়বেই। কেউ যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে কীভাবে আসলে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই 1940 মানে 50-এর সময়ে যারা কাজ করতেন ওনাদের যে ভাষা, সেই ভাষা আমাদের এই সময়ে এসে ছেলেমেয়েরা কীভাবে চেঞ্জ করছে। এবং মাধ্যমগত জায়গা থেকে অনেক নতুন নতুন মাধ্যমের প্র্যাকটিস হয়, ডিজিটাল মিডিয়াতে প্র্যাকটিস হচ্ছে, সিল্ক স্ক্রিন করছে অনেকে। তো এগুলো আসলে সব কিছু মিলিয়ে করার একটা প্রয়াস।